সরকারি হাসপাতাল, বিশেষ সুবিধা পাওয়া যায় সেখানে, পরিকাঠামো ভালো। তো সরকারি হাসপাতালে দেখাতে গেলে অনেক দূর থেকে পৌঁছতে হবে সেখানে। ভোরবেলায় চলে যান, কেউ কেউ রাতে থেকে যান, কারণ সময় সকাল 9টা থেকে দুপুর 2টো, তারপরেই আউটডোর বন্ধ, আর রোগী দেখানো যাবে না। এই নিয়ম এবার বদলাবে। এবার থেকে সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর, শুধুমাত্র সকাল 9টা থেকে দুপুর 2টো নয়, এবার বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে আউটডোর। কবে থেকে এই পরিষেবা, সব ক্ষেত্রে কি, সব আউটডোরের ক্ষেত্রে কি এই পরিষেবা পাওয়া যাবে জানবো কি বলছে স্বাস্থ্য দপ্তর। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, এই পরিষেবা কবে থেকে পাওয়া যাবে? সব বিভাগের ক্ষেত্রে কি এই পরিষেবা পাওয়া যাবে? প্রাথমিকভাবে কোথাও কি এখনো চালু হয়েছে? নিঃসন্দেহে যেটা প্রথমেই বলে রাখি যে গত বেশ কিছুদিন ধরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তারা ব্যক্তিরা তারা যেটা ভাবছিলেন যে বহু ক্ষেত্রে লাখ লাখ রোগী তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আউটডোরে গিয়ে ডাক্তার দেখাতে কাল ঘাম ছুটে যায়। বহু ক্ষেত্রেই বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ, তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেক ক্ষেত্রে তারা ডাক্তারের অবধি পৌঁছাতেই পারে না। আবার ডাক্তারবাবুদের ক্ষেত্রেও যেটা দেখা যায় যে চিকিৎসকরা তারা রোগীকে ভালো করে পরীক্ষাই করতে পারে না, এত কম সময়, বহু ক্ষেত্রে মাত্র 2 মিনিট সময় পায়। সেই কারণেই এই বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ইভিনিং আউটডোর বা বিকেলের আউটডোর পরিষেবা চালু হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে। 14টি জেলা হাসপাতাল এবং 71টি সুপার স্পেশালিটি মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতালে এই পরিষেবা চালু হচ্ছে। এবং এই পরিষেবা যেটা প্রাথমিকভাবে শিশু বিভাগ অর্থাৎ পেডিয়াট্রিক শিশু বিভাগ এবং গাইনি অর্থাৎ প্রসূতি এবং স্ত্রী রোগ বিভাগে চালু হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে বাকি সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ মেডিসিন থেকে শুরু করে ইউরোলজি থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্টগুলোতে, ক্যান্সার, সব ডিপার্টমেন্টেই এই পরিষেবা চালু হবে। এবং প্রাথমিকভাবে একদম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে শুরু করে শিলিগুড়ি, বালুরঘাটে সম্ভবত শুরু করে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর পরীক্ষামূলকভাবে। এবং শিলিগুড়ি, আমাদের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে এই পরিষেবা আস্তে আস্তে চালু হচ্ছে। এবং পরবর্তীকালে খুব দ্রুত সমস্ত সরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই আউটডোর পরিষেবা সমস্ত ধরনের রোগীরা তারা এই পরিষেবা নিতে পারবে। অর্থাৎ ধন্যবাদ অভিজিৎ। তুমি বলছিলে বালুরঘাটের কথা। বালুরঘাটে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকে। ধীরে ধীরে শিলিগুড়ি এবং বিভিন্ন হাসপাতালে শুরু হয়ে গিয়েছে। বালুরঘাট থেকে আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, কোন কোন বিভাগে এই সেকেন্ড হাফে, মানে বিকেলেও দেখানো সম্ভব হচ্ছে, আর সেখানে বিকেলে আউটডোর পরিষেবা যে দেওয়া হচ্ছে, ভিড় কিরকম হচ্ছে? দেখো, গত 6 তারিখ থেকে বালুরঘাট যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কিন্তু এই সন্ধ্যাকালীন ওপিডি চালু হয়েছে। সন্ধ্যের বিকেল 3টে থেকে এই ওপিডি চালু হচ্ছে, যেখানে প্রথম অবস্থায় প্রসূতি বিভাগ এবং পেডিয়াট্রিক শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ, এই 3টি বিভাগ কিন্তু প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। বা সারা পড়েছে, একদমই যে সারা নেই তা বলা যাবে না, কারণ সকালের দিকে যে ভিড়টা থাকে তার থেকে তুলনায় কম হলেও কিন্তু মানুষ কিন্তু বিকেলে যে 3টে থেকে ওপিডি চালু হয়েছে, সন্ধ্যে 6টা অবধি চলবে, সেই ওপিডিতেও কিন্তু মানুষ আসছে এবং সেই ওপিডি কিন্তু আজ অবধি চলছে রেগুলার, সোম থেকে শুক্রবার পর্যন্ত। এবং এখন পর্যন্ত শুরুতে অনেকের কাছে হয়তো খবর পৌঁছয়নি ঠিক মতো, অনেকে হয়তো জানেন না, সেই জন্য হয়তো শুরুর দিকে সেভাবে ভিড় নেই। দ্রুতই ভিড় বাড়বে বলে আমার ধারণা। আমি একটু তোমার থেকে জানতে চাইবো, এই যে বালুরঘাট হাসপাতালে কত দূর থেকে রোগীরা আসেন, মানে রেডিয়াস কতটা জায়গা জুড়ে কভার করে এই বালুরঘাট হাসপাতাল? দেখো, বালুরঘাট এটা সদর হাসপাতাল, সে কারণে কিন্তু এই হাসপাতালের রাশ সবসময় বেশি থাকে, কারণ আশেপাশে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকলেও সদর হাসপাতালের ওপিডিতে কিন্তু ভিড় দিনের বেলা কিন্তু ব্যাপক পরিমাণে থাকে। সকাল 9টা থেকে যে ওপিডি চলে, সেই ওপিডিতে প্রচুর ভিড় থাকে। যেটা তুমি বলছিলে যে স্বাস্থ্য দপ্তর থেকেও কিন্তু এটা মনে করছে যে যেহেতু প্রাথমিকভাবে শুরু হয়েছে অল্প দিন হলো, যে কারণে সন্ধ্যাবেলার ভিড়টা এখন কম হলেও কিছুদিন পর থেকে কিন্তু তা পারবেই, কারণ গরম পড়ে গেলে সেই সময় কিন্তু ভিড়ের রাশটাও আরো বাড়বে বলেই তারা কিন্তু মনে করছে। অতনু, অনেক দূর থেকে আসেন। অনেক সময় দেখা যায়
রাত জেগে বসে রয়েছেন হাসপাতাল চত্বরে, পরদিন সকালে যাতে আউটডোরে দেখাতে পারেন। এবার থেকে বোধহয় তাদের কিছুটা হলেও সুরাহা হলো। সকালে প্রচুর ভিড় থাকে, চিকিৎসকরা বলেন এক একজন রোগীকে ঠিকমতো দেখার সময়ই পাওয়া যায় না। এবার বিকেলেও আউটডোর, বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, হয়তো আরও বেশি রোগী এবার পরিষেবা পাবেন সেই ভাবনা চিন্তার জায়গা থেকেই। তো বালুরঘাটের সিএমওএইচ, বালুরঘাট সদর হাসপাতালের সিএমওএইচ কি বলছেন একবার শুনবো। এই ওপিডিটা আপাতত বিকেল 3টে থেকে সন্ধে 6টা অবধি আমরা চালু রাখবো। 5:30 পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেবো। সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি ডাক্তারবাবু আউটডোরে থাকবেন। ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2 দিন মেডিসিন, সপ্তাহে 2 দিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে 2 দিন গাইনোকোলজিস্টকে দিয়ে আমরা শুরু করছি। যদি আগামীতে দেখা যায় না ভালো সারা পাওয়া যাচ্ছে এবং মানুষজন আসছেন, তাহলে আমরা পরবর্তীতে এগুলোকে আবার এক্সটেন্ড করার প্ল্যান করব। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তার ছেলেই সাইবার প্রতারণার শিকার। তার সঙ্গে সাইবার প্রতারণা হয়েছে। কিভাবে হয়েছে প্রতারণা প্রাক্তন সিপির ছেলের সঙ্গে জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, পীযূষ ভার্মা রাজ্যের আইপিএস কর্তার ছেলে, তিনি দিল্লিতে পেইং গেস্ট থাকবেন এবং পেইং গেস্ট থাকবেন বলে তিনি অনলাইনে পেইং গেস্টের খোঁজ করছিলেন এবং এই পেইং গেস্টে তিনি সন্ধান পান ওয়েবসাইটে এবং ইউপিআই মোডে তিনি 30,000 টাকা করেন এবং তারপর তিনি দিল্লিতে যখন তিনি সেই পেইং গেস্টের খোঁজ খবর করেন তখন দেখা যায় যে পেইং গেস্ট আরো তো নেই এবং তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। দিল্লি থেকে ফিরে আসেন এবং এই আইপিএস কর্তার ছেলে পীযূষ ভার্মা তিনি কমপ্লেন করেন সাইবার সেলে এবং সাইবার সেল তদন্তে নেমে দেখা যায় যে 30,000 টাকা ইউপিআই মোড যে পেমেন্ট হয়েছিল সেই টাকা পৌঁছেছে ওড়িশার এক যুবকের বলা যেতে পারে কলেজ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে এবং সেই তথ্য সন্ধান করতে গিয়েই রাকেশ প্রধান নামে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এই সাইবার প্রতারণার অভিযোগে। তাকে আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফে এবং নিজেদের হেফাজতে পুলিশ নিয়েছে। 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত নিয়েছে এবং ব্যাংশাল করে যিনি বিচারক হয়েছেন তিনি এই মামলার কেস ডায়েরি তলব করেছে এবং সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এই প্রতারণা চক্রে আরো বেশ কয়েকদিন রয়েছে বলে পুলিশ মনে করছে। তবে তুমি জানিয়ে রাখবো যে যিনি রাকেশ প্রধানের যিনি আইনজীবী রয়েছেন তিনি আদালতে সওয়াল করার সময় তিনি অভিযোগ করছেন দিল্লিতে প্রতারণার শিকার হলেন, কলকাতায় কেন অভিযোগ হলো সেই বিষয়ে উন্নতিকে সরকারি আইনজীবী স্পষ্ট করে দিয়েছে আদালতের কাছে যে একজন অপরাধী যার অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে তাকে আমরা গ্রেফতার করেছি, আমাদের আরো জেরা করার প্রয়োজন রয়েছে, নিজেদের হেফাজতে নেওয়া দরকার। সেক্ষেত্রে 17 তারিখ পর্যন্ত রাকেশ প্রধানকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। ধন্যবাদ। ও অ্যাকচুয়ালি একটা পিজি বুক করেছিল, মানে পিজি চাইছিল, খুঁজছিল। তো যেই সাইট থেকে করেছে সেই সাইটটা ফ্রড সাইট ছিল। কমপ্লেনের ওখানে আমার মক্কেল রাকেশ প্রধান, কোনো নামই নেই, নাম তো অন্য লোকের। আর পুলিশ তাদেরকে খুঁজতে পারেনি বলে একে ফাঁসিয়ে দিয়েছে। আমরা বেলের জন্য এসেছি। ক্লাস 10-এর ছাত্রের রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার হয়েছিল মাটিগাড়ার জঙ্গল থেকে। সেই ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ রাজ পাসওয়ান বলে একজনকে গ্রেপ্তার করে। জানা যায় গলায় বেল্ট দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে ক্লাস 10-এর ওই ছাত্রকে। কিন্তু কেন? কারণ ত্রিকোণ প্রেম। এরপর যখন তাকে আদালতে তোলা হয়, ওই ধৃতকে সেই আদালতে তোলার সময় তুমুল উত্তেজনা। রাজ পাসওয়ানের ফাঁসির দাবি চাইছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির সামনে ধৃতকে আদালতে পেশ। কিন্তু কেন রাজ পাসওয়ান খুন করতে গেল জানবো। পার্থপ্রতিম আছে আমার সঙ্গে ফোনে। পার্থপ্রতিম, দেখো এই নিয়ে কিন্তু গত মাসখানেক ধরে কিন্তু বিরোধ চলছে বন্ধুদের মধ্যে এবং মাসখানেক আগেই নাকি রাজ পাসওয়ান এই নিহত ছাত্রকে হুমকি দিয়েছিল যে তোকে দেখে নেবো এবং তার মাসখানেক ঘুরতে কিন্তু গত শনিবার ফোন আসে তার কাছে এবং সেই ফোন ধরে কিন্তু তাকে বলা হয়, তাকে ডাকা হয় এবং তারপরে কিন্তু সেই নিহত ছাত্র বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে যায় বন্ধু রাজ পাসওয়ান আরেক বন্ধুর সঙ্গে দেখা করতে এবং তারপর তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির সামনে তুলে নিয়ে গিয়ে ঠিক শুকনা জঙ্গলে নিয়ে যাওয়া এবং সেখানে প্রথমে বেপরোয়া কিন্তু তাকে
ঘাড় ঘুষি মারা হয় এবং তারপর কিন্তু কোমরের বেল খুলে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এবং তারপর থেকেই কিন্তু বেপাত্তা ছিল এই অভিযুক্তরা এবং তারপরে প্রায় 3 দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়েছে, পচা গলা দেহ, এবং এক নাবালক অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জেরা করে কিন্তু এই রাজ পাসওয়ানের নাম উঠে আসে এবং তারপরে রাজ পাসওয়ানকে গতকাল রাতে এনজিপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ।